যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ঝড়ের তাণ্ডব। গরম কাপড় ও জ্বালানির অভাবে ঠান্ডায় কাবু শিশু ও বয়স্করা, অন্তত 14 জনের মৃত্যু। প্রবল ঝুঁকিতে প্রায় 8 লাখ মানুষ। ইউরোপে জব্দ রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠনের পরিকল্পনা। রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত তুরস্কের জাহাজ সহ জ্বালানি স্থাপনা। কিয়েভের পাল্টা হামলায় আহত 7। 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের। নিজেকে শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে দেখতে চান বলছে গণমাধ্যম। ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি জোরদার। মাথা নত না করার হুঁশিয়ারি মাদুরোর। এবং বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। সন্তান জন্ম দেওয়ার জন্য উদ্দেশ্যে গেলে ভারতীয়দের ভিসা বাতিল। লোকসান এড়াতে চীনাদের ভিসা প্রক্রিয়া সহজ করল নয়াদিল্লি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। আন্তর্জাতিক সময়ের শুরুতে কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের খবর। ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় 12তলা ভবনের নিচতলায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, কেরানীগঞ্জের বাবুবাজারের জমিলা টাওয়ারের যে একটি বহুতল ভবনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। আজ ভোর 5:30টায় এই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর 5:45 এখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে পৌঁছায়। ধাপে ধাপে এখনও পর্যন্ত প্রায় 12টি ইউনিট এসেছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এখনও পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার চেষ্টা, এই বহুতল ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। কেন আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি এমন প্রশ্নে আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন যে মূলত এই যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ভবনের বেসমেন্টে মূলত এই আগুনের সূত্রপাত। এই বেসমেন্টে হচ্ছে জুট মিলের গোডাউন। এই জুট মিলের গোডাউন থেকে মূলত আগুন লেগেছে। কিন্তু তারা যে বিষয়টি তাদের কাছে সবচেয়ে বেশি ভয়াবহ মনে হয়েছে সেটা হচ্ছে যে এই একটি ভবনের বেসমেন্টে যে আগুনটা লেগেছে এরকম কিন্তু নয়। কারণ এই ভবনের পাশে আরও 7টি ভবন রয়েছে। এই 7টি ভবন সহ এই অগ্নিকাণ্ডের শিকার হওয়া যে ভবন, এই 8টি ভবন মূলত একজন ব্যক্তি মালিকের। সেই ব্যক্তি মালিকের একজন মালিকানা হওয়ার কারণে মূলত এই 8টি ভবনের একটি মাত্র বেসমেন্ট করা হয়েছে। এক বেসমেন্ট থেকে পার্শ্ববর্তী ভবনের বেসমেন্টে প্রবেশ করা যায়, যে কারণে এই আগুনের পরিমাণটা নিচের বেসমেন্টে অনেক বেশি। আর তারা চেষ্টা করছে যেন এই বেসমেন্টেই আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায়, কোনোভাবে যেন এই আগুন পার্শ্ববর্তী ভবনে না ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সবচেয়ে উদ্বিগ্নের বিষয় হচ্ছে যে এই বেসমেন্টগুলোতে প্রবেশের সঠিক ব্যবস্থা নেই। এখানে তারা বলেছেন যে মোট 8টি ভবনের একটি মাত্র বেসমেন্ট হলো, এখানে গেট রয়েছে মোট 4টি। যে 4টি গেট দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহজে প্রবেশ করতে পারছে না, যে কারণে তাদের আগুন নেভাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। এ কারণে মূলত 3.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনও এই জমিলা টাওয়ারের যে বহুতল ভবন, এই বহুতল ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এখনও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য শুধু ফায়ার সার্ভিস কর্মচারীরাই নয়, সেনাবাহিনীর সদস্যরাও এখানে কাজ করছে। তো এই ছিল আমার কাছে জমিলা টাওয়ারের বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। কেরানীগঞ্জের আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম হাসান। এবার আন্তর্জাতিক খবর। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঝড় বাইরন। ধসে পড়েছে ঘর, দেয়াল ও তাঁবু। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। ঝড়ের আঘাতে মারা গেছেন অন্তত 14 জন। এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে প্রাণ গেছে 3 শিশুর। জাতিসংঘ বলছে প্রায় 8 লাখ মানুষ তীব্র ঝুঁকিতে। এদিকে জানুয়ারিতে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার তাণ্ডব চালিয়েছে স্ট্রম বাইরন। ঝড়ের কারণে নতুন করে মৃত্যু, ক্ষুধা আর ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে লাখো মানুষকে। ভয়াবহ ঝড় ঠান্ডায় গেল 24 ঘন্টায় মারা গেছেন বেশ কয়েকজন। এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে মারা যায় 3 শিশু। আশ্রয়হীন, ক্লান্ত, ক্ষুধার্ত মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। স্ট্রম বাইরন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার।
জাতিসংঘের হিসাবে প্রায় ৮ লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে। এদিকে লন্ডনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেন, গাজা পুনর্গঠনের খরচ শুধু ইসরায়েলের নয়, যে দেশগুলো তেল আবিবকে অস্ত্র দিয়েছে তাদেরও বহন করতে হবে। এই তালিকার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, আগামী মাসেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অনুমোদিত এই বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন 2 তারকা জেনারেল থাকার প্রস্তাব রয়েছে। এই বাহিনী হামাসকে সরাসরি আক্রমণ করবে না, এটি হবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দ্বিতীয় ধাপ। হোয়াইট হাউস বলছে, টেকসই শান্তি নিশ্চিতের জন্য নীরব পরিকল্পনা এরই মধ্যে শুরু হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউরোপে আটকে থাকা রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এই পরিকল্পনাকে সরাসরি চুরি বলে অভিহিত করেছে মস্কো। এদিকে ইউক্রেনের রুশ ড্রোন হামলায় তুরস্কের মালিকানাধীন জাহাজ সহ জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 90,000-এর বেশি মানুষ। অন্যদিকে কিয়েভের ড্রোন হামলায় শিশুসহ আহত হয়েছেন অন্তত 7 জন। ইউরোপে আটকে আছে রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরোর সম্পদ, যার মধ্যে 185 বিলিয়ন রয়েছে বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারে। এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ তৈরির পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মান চ্যান্সেলর বলছেন, রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠন করা ন্যায্য। বেলজিয়ামের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হলে আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তার দেশ। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার বিরুদ্ধে পাল্টা লড়াই শুরু করেছে মস্কো। বেলজিয়ান ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক। রুশ কর্মকর্তাদের অভিযোগ, এটি সরাসরি চুরির শামিল। ইউরোক্লিয়ারের প্রধানও সতর্ক করেছেন, এর ফলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি হতে পারে। ইউরোক্লিয়ারের নিজেরই 16-17 বিলিয়ন ইউরো সম্পদ এখনও রাশিয়ায় আটকে আছে। যুদ্ধক্ষেত্রেও বাড়ছে উত্তেজনা। ইউক্রেনের ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলায় চর্নোমর্স্ক বন্দরে তুরস্কের মালিকানাধীন বেসামরিক জাহাজে আগুন ধরে যায়। জ্বালানি স্থাপনায় ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 90,000-এর বেশি মানুষ। রাশিয়ার তভার শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবনও। এর মধ্যেই কূটনৈতিক ফ্রন্টে ব্যস্ত মস্কো। তুর্কমেনিস্তানে আঞ্চলিক ফোরামে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন বলছে, দেশ দুটির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ভালোই এগিয়ে চলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দুদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর এই সমঝোতা হয়েছে। নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতেই এই ঘোষণা বলে মনে করছে গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করেননি উভয় পক্ষের কেউই। চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে কয়েকদিনের সংঘাতের পর মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। ট্রাম্প তখন বাণিজ্য সুবিধা স্থগিতের হুমকি দেন। অক্টোবরে কুয়ালালামপুরে চুক্তি আনুষ্ঠানিক হয় আর এই যুদ্ধবিরতির কৃতিত্ব নেন ট্রাম্প। তবে নভেম্বরে সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হলে যুদ্ধবিরতি ভঙ্গ করে থাইল্যান্ড। এরপর আবার চলতি সপ্তাহে বিতর্কিত সীমান্ত সংঘর্ষে বেশ কয়েকজন নিহত এবং দুই পাশে প্রায় 5 লাখ মানুষ ঘরছাড়া হয়। থাই বিমান হামলা বাড়ে, পাল্টা গোলাবর্ষণের অভিযোগ তোলে দুপক্ষই। এরই মধ্যে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নাভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোন আলাপের পর এই সমঝোতা হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় করা আগের শান্তি চুক্তিতেই ফিরছে দুই দেশ। এর আগে থাই প্রধানমন্ত্রী অনুতিন বলেন, সহিংসতা বন্ধের দায়িত্ব কম্বোডিয়ার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মতে, ট্রাম্প নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতেই এ ঘোষণা দিচ্ছেন। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জনে, আহত অন্তত 20 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার মাউক ইউ হাসপাতালে চালানো হামলায় নিহতদের মধ্যে রোগী, স্বাস্থ্যকর্মী ও স্বজনরাও আছেন। এই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। নিন্দা জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম। এরই মধ্যে দেশটির আসন্ন নির্বাচন নিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে, রাজনৈতিক বন্দী গ্রেফতার, ভয় দেখানো এবং
নজরদারি সব মিলিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে। ট্রাম্প মাদুরোর উত্তপ্ত বাক্য বিনিময়ে জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিস্থিতি। নৌপথে মাদক পাচার রোধে সফলতা পাওয়ার পর মার্কিন সেনাবাহিনী এবার ভেনেজুয়েলার স্থল অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেন, এই ধরনের কোনো হুমকির কাছে মাথা নত করবে না কারাকাস। এই উত্তেজনার মধ্যেই বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন মাদুরো সরকারের শাসন ব্যবস্থা খুবই স্বল্পস্থায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকেই ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি অস্থিরতা বিরাজ করছে ভেনেজুয়েলার সঙ্গে। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প দাবি করেন, সমুদ্র পথে মাদক পাচার প্রায় 96% কমে গেছে। এ ধরনের অভূতপূর্ব সাফল্যের পর এবার কারাকাসে স্থল অভিযানের ঘোষণা দেন তিনি। বলেন, এই অভিযান শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে না, বরং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হবে। এক একটি মাদকবাহী নৌকা ধ্বংস করে আমরা প্রায় 25,000 যুক্তরাষ্ট্রের নাগরিকের জীবন বাঁচিয়েছি। আমরা সমুদ্রপথে আসা মাদকের 96% ধ্বংস করেছি। নৌপথের চেয়ে স্থলপথে হামলা করা আমাদের জন্য আরো সহজ। খুব শিগগিরই এটা বাস্তবায়িত হবে। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না। বলেন, ওয়াশিংটনের মিথ্যা চাপ, ব্ল্যাকমেইল আর হুমকি কারাকাসের ওপর কাজ করবে না। পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে পুয়ের্তো রিকোতে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। পন্সের মার্সিদিতা বিমানবন্দরে একটি CH-53 স্টেলিয়ন হেলিকপ্টারকে ওঠানামা ও কৌশল অনুশীলন করতে দেখা যায়। একই সঙ্গে পুয়ের্তো লাস আমেরিকাস উপকূলে অবস্থান নেয় মার্কিন নৌবাহিনীর দুটি সান আন্তোনিও শ্রেণীর অ্যাম্বিফিয়াস ট্রান্সপোর্ট ডগ জাহাজ। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো নরওয়ের অসলো থেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মাদুরোর শাসন খুব শিগগিরই শেষ হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিউ ইয়র্কে নিয়ম ভেঙে অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগ। ব্যবস্থাপনা ঠিক না হলে $73 মিলিয়ন সহায়তা বন্ধের হুঁশিয়ারি মার্কিন পরিবহন মন্ত্রীর। বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন থেকে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন না ভারতীয়রা। এক বার্তায় এমন নির্দেশনার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। গর্ভাবস্থায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত। ইলেকট্রনিক্স ও সোলার শিল্পে লোকসান এড়াতে চীনা নাগরিকদের ব্যবসায়ী ভিসা প্রক্রিয়া সহজ করেছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো শিশুর জন্ম হলে সে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগাতে অনেকেই ভিজিট কিংবা পর্যটক ভিসায় দেশটিতে গিয়ে সন্তান জন্ম দিয়ে থাকেন। এ তালিকায় শীর্ষে ভারতীয়রা। তবে এবার বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে দেয়া এক বার্তায় বলা হয়েছে, কোনো ভারতীয় যদি তার সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দর্শনার্থী কিংবা ভ্রমণ ভিসার আবেদন করেন, তাহলে সেই আবেদন বাতিল করা হবে। এদিকে H-1B এবং H-4 ভিসার আবেদনকারীদের জন্য নিয়ম আরও কঠোর করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, 15 ডিসেম্বর থেকে এই ভিসার আবেদন গৃহীত হওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড পূরণের জন্য আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা সম্পন্ন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত। চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করছে দেশটি। চীনা টেকনিশিয়ান না পাওয়ায় গত 4 বছরে ভারতীয় ইলেকট্রনিক্স ও সোলার শিল্প প্রায় $15 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। এছাড়া মার্কিন শুল্কচাপ থেকে অর্থনীতিকে বাঁচাতে মরিয়া হয়ে আছে মোদী সরকার। শিল্প খাত দুটিতে লোকসান এড়াতেই নয়াদিল্লি এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিবাসীদের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ইস্যু নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ফেডারেল নিয়ম ভেঙে কাজের মেয়াদের চেয়েও বেশি সময়ের জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন পরিবহন সচিব। ব্যবস্থাপনা ঠিক না হলে $73 মিলিয়ন মহাসড়ক সহায়তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বলছে, ফেডারেল নিয়ম মেনেই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ইস্যু নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্কে অভিযুক্ত করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি। ব্যবস্থা ঠিক না হলে বন্ধ হতে পারে $73 মিলিয়ন মহাসড়ক সহায়তা। ডাফির দাবি, নিউ ইয়র্ক অভিবাসীদের এমনভাবে কমার্শিয়াল ড্রাইভারের লাইসেন্স দেওয়া হচ্ছে যেগুলোর মেয়াদ কাজের অনুমতির মেয়াদের চেয়েও দীর্ঘ, কখনো কখনো 8 বছর পর্যন্ত। ফেডারেল তদন্তকারীরা যে 200টি লাইসেন্স পরীক্ষা করেছেন তার অর্ধেকেরও বেশি নিয়ম বহির্ভূত পাওয়া গেছে। এমনকি কাজের অনুমতি শেষ হয়ে যাওয়ার পরও কিছু ড্রাইভারকে লাইসেন্স দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফ্লোরিডায় এক মর্মান্তিক দুর্ঘটনার পর এই কঠোর নজরদারির সূচনা হয়, যেখানে যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি না থাকা এক ট্রাক চালকের ভুলে 3 জন নিহত হন। তবে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বলছে তারা সমস্ত ফেডারেল নিয়ম মেনেই লাইসেন্স দিচ্ছে এবং প্রতিটি আবেদনকারীর ইমিগ্রেশন ভেরিফিকেশন করা হয়েছে। ডাফি এরই মধ্যে 4টি ডেমোক্রেট শাসিত অঙ্গরাজ্যকে টার্গেট করেছেন, কিন্তু এখনও একটি রিপাবলিকান রাজ্য তদন্তের আওতায় আসেনি, যা রাজনৈতিক পক্ষপাতের প্রশ্ন তুলছে। তিনি অভিযোগ অস্বীকার করলেও প্রস্তাবিত নতুন বিধিনিষেধ, যা অনেক অভিবাসীর লাইসেন্স পাওয়ার পথ বন্ধ করে দিত, আদালত তা স্থগিত করেছেন। অভিযোগ ভুল প্রমাণের জন্য নিউ ইয়র্কের হাতে 30 দিন সময় দেওয়া হয়েছে। তবে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানায় তাদের সিস্টেম নিরাপদ আর ভুলের অভিযোগ অতিরঞ্জিত। যুক্তরাষ্ট্রে মোট ট্রাক চালকের প্রায় 20%ই অভিবাসী। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা, পরিবহন নীতি এবং অভিবাসন রাজনীতির সংযোগে বিষয়টি এখন দেশের সামনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তায় অতিরিক্ত বিনিয়োগ করে বিপাকে পড়েছে মার্কিন টেক জায়ান্ট ওরাকল। কারণ ওপেন এআইকে ছাড়িয়ে যাচ্ছে গুগল এআই, যা ভাবনায় ফেলেছে ওরাকলের শেয়ারের বিনিয়োগকারীদের। এতে একদিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে 13%। সফটওয়্যার ও ডেটাবেজ প্রযুক্তির শক্তিশালী মার্কিন প্রতিষ্ঠান ওরাকল বহুদিন ধরে ক্লাউড ও ওপেন এআই এ নিজেদের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। তবে গুগলের সঙ্গে প্রতিযোগিতায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এমন বাস্তবতায় এবার নিজেদের আয়ের প্রতিবেদন প্রকাশের পর কমে গেছে ওরাকলের শেয়ার দর। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ওরাকলের প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবারই প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য 13% পর্যন্ত কমে যায়। রয়টার্সের বিশ্লেষণ, ওরাকল কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন এআই এর পেছনে অনেক বেশি বিনিয়োগ করেছে, বিপরীতে সন্তোষজনক আয় পাচ্ছে না। এছাড়া ওপেন এআই এর তুলনায় গুগল এআই এগিয়ে চলছে, যা ভাবনায় ফেলেছে ওরাকলে বিনিয়োগকারীদের। তাই দাম কমলেও শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। অন্তরাসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমাঞ্চলের ভালসাদ শহরে নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে অন্তত 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এর কয়েক মাস আগে গুজরাটের ভাদোদরা শহরে সেতু ধসে 9 জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। ভারতের জনবহুল এলাকায় নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই দুর্ঘটনা প্রায়ই ঘটে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার স্থানীয় সময় সকালে রাজ্যটির আল্লুরি জেলার একটি গ্রামে পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এতে 35 যাত্রীসহ 2 চালক ও 1 জন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। ঘন কুয়াশার কারণে চালক সামনে থাকা তীব্র বাঁকটি দেখতে পাননি বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। বেলারুশ সীমান্ত দিয়ে গোপন সুড়ঙ্গ পথে পোল্যান্ডে অনুপ্রবেশকারী 130 অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে। কোনোভাবেই থামছে না ইউরোপের দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ। উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি নিয়ে সাগর পথে কিংবা দুর্গম জঙ্গল পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঢোকার চেষ্টা চলছে প্রতিনিয়ত। এবার গোপন সুড়ঙ্গ দিয়ে পোল্যান্ডে ঢুকলেন প্রায় 200 অভিবাসন প্রত্যাশী। স্থানীয় গণমাধ্যম জানায়, গেল বৃহস্পতিবার বেলারুশ সীমান্ত এলাকায় নারভেকা গ্রামের কাছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এই সুড়ঙ্গটি শনাক্ত করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, এই সুড়ঙ্গ দিয়ে প্রায় 200 অভিবাসন প্রত্যাশী পোল্যান্ডে প্রবেশ করেছে, যাদের মধ্যে বেশিরভাগকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান। সীমান্তরক্ষীদের মুখপাত্র জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।
অভিযান চলাকালে অবৈধ অভিবাসীদের পার করে দেওয়ার চেষ্টায় জড়িত 2 ব্যক্তিকেও আটক করা হয়। পোল্যান্ড বেলারুশ সীমান্ত এলাকার এই সুড়ঙ্গটির উচ্চতা প্রায় 1.5 মিটার, যার প্রবেশপথ লুকানো ছিল বেলারুশ সীমান্ত এলাকা থেকে প্রায় 50 মিটার দূরের বনাঞ্চলে। বর্ডার গার্ড সার্ভিস বলছে চলতি বছর এটি ছিল এই অঞ্চলের সন্ধান পাওয়া 4র্থ সুড়ঙ্গ। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ডাক সেবা আরও সহজ করতে একমত হয়েছে মালদ্বীপ। বৃহস্পতিবার মালদ্বীপের ডাক কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক আলোচনা করে বাংলাদেশ হাই কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার মালদ্বীপের পোস্ট অফিসে বাংলাদেশ হাই কমিশন ও মালদ্বীপ পোস্ট কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ডাক সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে একমত হয় 2 দেশ। এছাড়া 2 দেশের মধ্যে ডাক সেবা সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের শুরুতে হাই কমিশনার মালদ্বীপ পোস্টের সার্বিক কার্যক্রম, সেবা কাঠামো সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পোস্টাল ব্যালট প্রক্রিয়া ও তা প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এই সময় দেশটিতে ব্যালট পেপার পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশি ভোটারদের SMS ও ফোন কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে নিশ্চয়তা দেন মালদ্বীপ পোস্টের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে ব্যালট বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে করার আশ্বাস দেন। 2 দেশের ডাক প্রশাসনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, ডাক সেবা উন্নয়ন এবং ডিজিটাল ডাক ব্যবস্থা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন বাংলাদেশ হাই কমিশনার। ওই প্রস্তাবকে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় মালদ্বীপ পোস্ট। সময় সংবাদ, মালদ্বীপ। সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দায় শুরু হয়েছে 3 দিনব্যাপী মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। বাংলাদেশি পণ্য ও পর্যটন খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করতে বাংলাদেশ গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিলের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং দেশীয় পণ্য ও পর্যটন খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করতে সৌদি আরবে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। বাংলাদেশ গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিলের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 11 ডিসেম্বর শুরু হয়ে এ মেলা শেষ হবে 13 ডিসেম্বর। এর মাধ্যমে প্রবাসী উদ্যোক্তা, সৌদি ব্যবসায়ী এবং আমদানিকারকদের সঙ্গে রপ্তানি খাতের সম্পর্ক জোরদার হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবারের এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশের টেক্সটাইলস, শিশুপণ্য, প্লাস্টিক খেলনা, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প সহ হোটেল, হসপিটালিটি সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান। বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতার জন্য এই প্রদর্শনী ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। Right now, this is the business hub, one of the business hub in the world. Hope, made in Bangladesh, it will be a very successful event. We provide premier meet and assist and ground handling services in Jeddah, Mecca, and Medina, supporting Umrah and Hajj groups, business travelers, delegations, and corporate clients. মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 আয়োজনে সহযোগিতা করেছে জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্সেস। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন হবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালির পিৎজা, পাস্তা, লাজানিয়া সহ পুরো ইতালীয় খাবারের মেনু এবার স্থান পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। ইতিহাসে প্রথম কোনো দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইতালি। দেশটিতে 5000-এর বেশি খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানা এবং লক্ষাধিক বাংলাদেশি কর্মসংস্থান তৈরি হয়েছে এই খাত ঘিরে। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইতালির খাদ্য ঐতিহ্য ও বৈচিত্র্যে ভরপুর। জনপ্রিয় খাবারের মধ্যে আছে পিৎজা, পাস্তা, লাজানিয়া, রিজোতো, মিক্স ফিশ ফ্রাই, কালামারি, তিরামিসু ও জেলাতো।
2023 সালে খাদ্য ঐতিহ্যকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করে ইতালি। পরীক্ষা নিরীক্ষা, মূল্যায়ন ও ডেলিগেটদের ভোটে 10 ডিসেম্বর দিল্লিতে ইউনেস্কো সম্মেলনে ইতালীয় কুজিনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়। ইতিহাসে প্রথমবার কোনো দেশের খাদ্য সংস্কৃতি এ স্বীকৃতি পায়। ইতালিতে রেস্তোরাঁ, বার, টেকঅ্যাওয়ে ও পিজারিয়া মিলিয়ে রয়েছে প্রায় 1,61,000 খাদ্য পরিষেবা প্রতিষ্ঠান, যার মধ্যে প্রায় 5,000 প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। এর বাইরে দেশটির বিভিন্ন পর্যটন শহরে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি শেফ, কুক, পিৎজা মাস্টার, কিচেন সহকারী ও ওয়েটার হিসেবে কাজ করেন। তাই ইতালীয় কুজিনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিতে প্রবাসী বাংলাদেশিরাও খুশি। ইউনেস্কো কর্তৃক ইতালিয়ান খাবারকে বিশ্বের সর্বোচ্চ সম্মান দেওয়ায় আমি অনেক গর্বিত এবং আনন্দিত। হাজার হাজার বাংলাদেশি শেফ, রেস্টুরেন্টের ওনার তৈরি হচ্ছে, সেই হিসাবে আমি একজন বাংলাদেশি ইতালিয়ান হিসাবে নিজেকে গর্বিত বোধ করছি। খাদ্য সংশ্লিষ্ট খাত থেকে প্রতি বছর প্রায় 228 বিলিয়ন ইউরো আয় করে ইতালি। ইতালির বাইরে যুক্তরাষ্ট্রে প্রায় 1,37,000, ব্রাজিলে 35,000, জার্মানিতে 30,000 ও ফ্রান্সে 29,000 ইতালীয় রেস্তোরাঁ রয়েছে। বিশ্বজুড়ে এই সংখ্যা 3,27,000-এর বেশি। সময় সংবাদ, ইতালি। ইতালির রোমে চলছে উৎসবের আমেজ। শহরের রাস্তাঘাট, চত্বর আর প্রাসাদের সামনে আলো ঝলমলে সাজ। এদিকে ভিলে বোর্গেজে শুরু হয়েছে মৌসুমী আকর্ষণ ক্রিসমাস ওয়ার্ল্ড। বড়দিনকে সামনে রেখে ইতালির রোমে এরই মধ্যে চলছে ছুটির আমেজ। শহরের বিভিন্ন সড়ক আর চত্বর ঝলমল করছে আলোয়। পিয়াজা দেল পোপোলোতে 20 মিটার উঁচু নর্ডম্যান ফায়ার ক্রিসমাস ট্রি এখন দর্শনার্থীদের নজর কাড়ছে। সোনালি, রূপালী আর লাল রঙের সাজে সাজানো এই গাছটি আলোকিত হচ্ছে 1,00,000 এলইডি লাইটে। কম বিদ্যুৎ খরচের প্রযুক্তি ব্যবহার করায় আলোগুলো দেখতে উজ্জ্বল হলেও বিদ্যুৎ খরচ কম হচ্ছে। সামান্য দূরে ভিয়া দেল কর্সো পরিণত হয়েছে আলোর করিডোরে। ইউটিলিটি কোম্পানি এসিয়া বসিয়েছে 1.5 কিলোমিটার দীর্ঘ আলোর ছাউনি। 5 লাখ এলইডি বল দিয়ে তৈরি এই আলোকসজ্জায় আছে ঐতিহ্যবাহী ধূমকেতু, তুষার ফুলের মতো প্রতীক আর আলোর বিশেষ সাজ, যা পর্যটক ও স্থানীয়দের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। এদিকে ভিলা বোর্গেজে শুরু হয়েছে মৌসুমী আকর্ষণ ক্রিসমাস ওয়ার্ল্ড। বিশাল আয়োজনে থিমযুক্ত এলাকাসহ নানা অভিজ্ঞতা। এবছর যুক্ত হচ্ছে নতুন ক্রিসমাস শো, যা পুরো উৎসব মৌসুমের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। শিউলি রোসা, সময় সংবাদ। আসন্ন বড়দিন উপলক্ষে আলোকসজ্জায় সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। ডিপার্টমেন্টাল স্টোরগুলো সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। চমকপ্রদ এসব সাজসজ্জা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পর্যটক ও বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ছুটির মৌসুম মানেই চোখ ধাঁধানো সাজসজ্জা। এবছর ডিপার্টমেন্ট স্টোরগুলোর হলিডে উইন্ডো যেন নিজেই এক একটি উৎসব। মেসিস থেকে স্যাক্স, সব স্টোর আলো, ডিজাইন আর কল্পনায় বাঁধা এক অনন্য ভিজুয়াল অভিজ্ঞতা সাজিয়ে তুলেছে শহরের রাস্তাঘাট। এমন জমকালো আয়োজন দেখে উৎসবের আমেজে পর্যটক ও বাসিন্দারা ভিড় জমাচ্ছেন প্রতিটি দোকানের সামনে। মেসিসে এবছর সাজিয়েছে দ্য মোস্ট ওয়ান্ডারফুল স্টোরিজ স্টার্ট হিয়ার থিমে। এমনকি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ক্যারিওকে স্টাইলে গান গাওয়ার সুযোগও। আরেক বিখ্যাত দোকান ব্লুমিংডেলস কাজ করেছে বিলাসবহুল ব্রিটিশ ব্র্যান্ড বারবারির সঙ্গে। হ্যাপি টুগেদার থিমে পুরো দোকানটিকে মোড়ানো হয়েছে বারবারির আইকনিক প্লাড স্কার্ফে। প্রতিটি উইন্ডোতে ব্র্যান্ডের নিজস্ব নকশা ফুটে উঠেছে আসন্ন বড়দিন উপলক্ষে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জাপানের টোকিওতে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। রাস্তাঘাট সেজেছে রঙিন আলোয়। দোকানপাট, সুপার মলে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় চলছে মেলা। সন্ধ্যার পর থেকেই শহরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন স্থানীয় সহ পর্যটকরা। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের রাজধানী টোকিওতে আসন্ন বড়দিনের আমেজ। লাল সবুজ উৎসবের সাজ, চমৎকার ক্রিসমাস ট্রি, উপহার সামগ্রী, কেক, চকলেট সহ নানা বিশেষ পণ্যের পসরা সাজিয়েছে দোকানগুলো। উৎসবের আগে কেনাকাটায় প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের।
শুধু দোকানপাট নয়, শহরের পথঘাটও ঝলমল করছে আলোর উৎসবে। টোকিও টাওয়ার, শিবুয়া, রূপপঙ্গি, শিনজুকু সবখানেই বড়দিনের বিশেষ সাজ। উৎসবকে আরো প্রাণবন্ত করেছে বড়দিনের মার্কেট ও বিনোদন কেন্দ্রগুলোর নানা আয়োজন। স্টেজ শো, লাইভ মিউজিক, গান পরিবেশন সহ সব মিলিয়ে টোকিও যেন এক উৎসবের নগরী। আয়োজন দেখতে সন্ধ্যার পর দলে দলে ছুটে আসছেন স্থানীয় সহ পর্যটকরা। শহরের বিভিন্ন জায়গায় মেলা বসেছে। মেলার অন্যতম আকর্ষণ খাবারের স্টলগুলো। হট চকলেট, কেক, গরম স্যুপ সহ দেশি বিদেশি নানা খাবারের উৎসবের স্বাদ আরো বাড়িয়ে তুলেছে। খোলা আকাশের নিচে টুকটাক আড্ডা আর সুস্বাদু খাবারের টানে সারাদিনই স্টলগুলো সগরম থাকে ক্রেতাদের আনাগোনা। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ভিন্নধর্মী যোগব্যায়াম ও প্রদর্শনী হলো তুরস্কের ইস্তাম্বুলে। ডাচ চিত্রশিল্পী ভ্যান গঘের স্টারি নাইট থেকে অনুপ্রাণিত আলো ও সাউন্ডের সমন্বয়ে এই যোগব্যায়াম ও প্রদর্শনীতে অংশ নেন শতাধিক মানুষ। অংশগ্রহণকারীরা বলছেন, যোগব্যায়াম যেমন শরীরকে নমনীয় করে, ঠিক তেমনই শিল্প মনকে আরও উদার ও বিস্তৃত করে তোলে। মঙ্গলবার ইস্তাম্বুলের ভিন্নধর্মী এই ডিজিটাল প্রদর্শনীতে জড়ো হন অসংখ্য দর্শনার্থীরা। চারপাশে ডাচ চিত্রশিল্পী ভ্যান গগ অনুপ্রাণিত ভিজুয়াল, বিশেষ করে স্টোরি নাইটের মতো নীল রঙের ঘূর্ণির আলো। এই মনোরম পরিবেশে চলে 1 ঘন্টার যোগব্যায়াম আর ভিজুয়াল আর্টের এই মিশ্রণে অংশগ্রহণকারীরা পেলেন সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। যোগব্যায়াম পর্বে দেখানো হয় ভ্যান গগের শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত 15 মিনিটের একটি বিশেষ প্রদর্শনী। অংশগ্রহণকারীরা বলছেন, আলো ছায়ার এই খেলা তাদের শরীরে অন্যরকম এক অনুভূতি তৈরি করে। আলো আর সাউন্ডের কম্বিনেশনে পরিচিত যোগ মুদ্রাগুলোও যেন একেবারে নতুন লাগছিল। যোগব্যায়ামও এক ধরনের শিল্প, নিজের শরীরের মাধ্যমে আত্ম অনুসন্ধানের একটি যাত্রা। শিল্পও ঠিক একইভাবে কাজ করে। যোগ আমাদের মহাবিশ্বকে পড়তে শেখায়। ম্যাটের ওপর আমরা যত নমনীয় হই, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও তত নমনীয় হয়। শিল্পও তেমন। শিল্পে যত ডুব দিই, দৃষ্টিভঙ্গি তত বিস্তৃত হয়। প্রশিক্ষকরা বলছেন, ভ্যান গগের আলোয় ডুবে থাকা এই যোগব্যায়াম অংশগ্রহণকারীদের চোখ খুলে দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গিতে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ঝড়ের তাণ্ডব। গরম কাপড় ও জ্বালানির অভাবে ঠান্ডায় কাবু শিশু ও বয়স্করা, অন্তত 14 জনের মৃত্যু। প্রবল ঝুঁকিতে প্রায় 8 লাখ মানুষ। ইউরোপে জব্দ রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠনের পরিকল্পনা ইইউর। রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত তুরস্কের জাহাজ সহ জ্বালানি স্থাপনা। কিয়েভের পাল্টা হামলায় আহত 7। এবং 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের। নিজেকে শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে দেখতে চান বলছে গণমাধ্যম। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ মনির। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।